এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে ছুটছে তাদের কর্মজীবনে। কেউ ছুটছে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে, কেউ ছুটছে একমুঠো খাবারের আশায়, ক্ষুধা মেটানোর জন্য। ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, একটু বেঁচে থাকার জন্য। প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে যাচ্ছে। কেউ একটু কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। জীবনটা কতই না অদ্ভুত, মানুষ বড়ই বিচিত্রময়। এটাই বাস্তব, এটাই জীবন। বাঁচতে হলে প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে বাঁচতেই হবে। এই পৃথিবীর মানুষগুলো যে একটু বেশিই স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলতে একটুও ভাবে না। এক কাপ কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখতে ব্যস্ত এক রমণী। ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে। তার এই ভাবনার মাঝে ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে মেয়েটির পা জড়িয়ে ধরেছে আর বলে, মাম্মা। মেয়েটির মুখে হাসি ফুটে উঠেছে। কফির কাপটা হাত থেকে রেখে পিছন ঘুরে পিচ্ছিটার সামনে হাঁটু গেড়ে বসে বুকের সাথে জড়িয়ে ধরে। গালে মুখে হাজারটা পাপ্পি দেয়। পিচ্ছিটা খিলখিল করে হেসে ওঠে। আর মেয়েটি মুগ্ধ হয়ে তা দেখতে থাকে। পিচ্ছিটার ডাকে মেয়েটির ধ্যান ভাঙে। মাম্মা, আমায় কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। তা কে সাজিয়ে দিয়েছে আমার পুতুল জোড়াটাকে? মামুনি সাজিয়ে দিয়েছে। পেছন থেকে একটি মেয়ে বলে ওঠে, আমার পুতুল সোনা তো দেখতেই একটা পুতুল, তাকে আর কি সাজাবো বলো তো? তিনজনে মিলে অনেক গল্প করে, হাসাহাসি করে। আজ অফ ডে, তাই তিনজন ঠিক করেছে আজ সারাদিন ঘুরবে। তিনজনে সকালের নাস্তা করে নেয়, তারপর বেরিয়ে পড়ে তিনজন। দুপুরের খাবার তারা সাথে করে নিয়েছে। চলুন এদের পরিচয় দিয়ে দেই। সাইরা জাহান পরী, এই গল্পের নায়িকা। সাবিহা জাহান পুতুল, পরীর মেয়ে। মায়া হচ্ছে পরীর রুমমেট। পরী দেখতে পরীর মতো সুন্দর, হাঁটু পর্যন্ত ঘন কালো লম্বা চুল, চিকন পাতলা ঠোঁট, মায়াবী দুটি চোখ। পরীকে দেখে মনে হয় আল্লাহ অনেক যত্ন করে নিখুঁতভাবে বানিয়েছে। পরীর মেয়ে পুতুল, নাম যেমন পুতুল, দেখতেও পুতুলের মতো। পুতুলের বয়স 4 বছর, সামনের মাসে 5 বছরে পড়বে। মা মেয়ে দুজনে কিউটের ডিব্বা। অনেক কথা বলে ফেলেছি, চলেন গল্পে ফেরা যাক। আপনাদের সাথে বকবক করতে করতে ওরা তিনজন চলে এসেছে পার্কে। এখানে একটা লেক আছে, তার পাশে ছোট্ট খাট্ট একটা বাচ্চাদের পার্ক আছে। তিনজন পার্কে একটা গাছের নিচে মাদুর পেতে বসেছে। পরী সাদা থ্রি পিস সাথে হিজাব, মুখে মাস্ক পরেছে। পুতুল সাদা ফ্রক পরেছে আর মায়া পরেছে সবুজ থ্রি পিস। পরী বাসার বাইরে বের হলে হিজাব আর মাস্ক পরে বের হয়, সেটা অফিস হোক বা অন্য কোথাও। পুতুল আজ অনেক খুশি ঘুরতে এসে। পুতুল ছোটাছুটি করছে, তার পেছনে পরীও ছুটছে। এইভাবে এত ছোটাছুটি করলে পড়ে যাবে তো সোনা, দাঁড়াও বলছি। বলবো না মাম্মা, মাম্মা আমায় ধরতে পারে না। মাম্মার কথা না শুনলে মাম্মা কিন্তু রাগ করবে সোনা। আহ আপু, ও খেলছে খেলুক না। দেখো আপু, আজ এখানে আসতে পেরে ও কত খুশি। থাক না, এসো আমরা এখানে বসি। জানো তো, ওর একটু কিছু হলে নিজেকে ঠিক রাখতে পারি না। ওই তো আমার জীবনের এক টুকরো সুখ। জানি আপু, এখন এইসব বাদ দাও। এসো এখানে বসি আর পুতুল সোনা বাচ্চাদের সাথে খেলুক। চলো। মায়া আর পরী গিয়ে মাদুরের উপর বসে পড়ে আর গল্পে মেতে উঠে দুজনে। পুতুল সে তো সবার সাথে দুষ্টুমি করতে ব্যস্ত। পুতুলকে সবাই কোলে নিতে চাচ্ছে, বাট পুতুল ছুটে পালাচ্ছে আর খিলখিল করে হাসছে। সবাই ওকে কোলে নিতে চাচ্ছে আরও পালাচ্ছে, এটা পুতুল খুব এনজয় করছে। সবার সাথে দৌড়ে যখন ক্লান্ত হয়ে গেছে তখন মাম্মার কাছে এসে তার কোলে শুয়ে পড়েছে। মাম্মা পানি দাবো। এ নাও পানি। আমার সোনা তো হাঁপিয়ে গেছে, কতবার বারণ করলাম দৌড়িও না, তুমি তোমার কথা শোনো না। চলে মাম্মা। ইস, ওকে সোনা, এখন তুমি আমার কোলে শুয়ে থাকো, চুপটি করে রেস্ট নাও। পরীর কথা শুনে পুতুল মাথা নাড়ায়। মায়া মা মেয়ের এত সুন্দর ভালোবাসা দেখে তার চোখে পানি চলে এসেছে। পরীর হঠাৎ মায়ের উপর চোখ পড়ে। মায়ার চোখে পানি দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়। মায়াও পরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পরী দুজনের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় আর দুজনের মাথায় হাত বুলাতে থাকে। চলুন মায়ার সম্পর্কে কিছু বলি। মায়া এতিম একটা মেয়ে, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই মায়ার। মায়াকে পরী খুব আদর করে। পরী মায়াকে কখনো বুঝতে দেয়নি মায়ার সাথে পরীর রক্তের কোনো সম্পর্ক নাই। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে তিনজন বাসায় ফিরে।
রাতের জন্য খাবার নিয়ে আসে। রাতে যেন রান্না করতে না হয় সেজন্য। ফজরের আজানের সময় পরীর ঘুম ভেঙে যায়। পরী উঠে যায়, সাথে মায়াকে ডেকে দেয়। দুজনে নামাজ পড়ে নেয়। দুজনে মিলে সকালে রান্না ঘরের কাজ সব করে ফেলে। এটা তাদের অফিস যাওয়ার আগে নিত্যদিনের কাজ। সব কাজ শেষ করে দেখে ৮টা বেজে গেছে। পরীর অফিস 10টায় আর মায়ার 9টায়। তার মধ্যে পরীর অফিসে আজ নতুন এমডি আসবে। মায়া, তুমি কি শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও, আমি হাতের কাজগুলো সেরে তারপর যাব। ওকে আপু। আর আমি পুতুলকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, যাও। মায়া চলে যায় আর পরী লাঞ্চের জন্য টিফিন রেডি করে ফেলে। পরী শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে চলে আসে। পরী মায়া আর পুতুলকে খাইয়ে দেয়। মায়া একটা রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটারের মাসে 6,000 স্যালারি পায়। তাই দিয়ে পড়াশোনার খরচ চালায়। বাসা ভাড়া পরী দেয়, বাজার দুজনে করে। মায়া এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মায়া, এই তোমার লাঞ্চ, সময় মতো খেয়ে নিও আর সাবধানে যেও, কেমন? ওকে আপু, তুমিও সাবধানে যেও আর পুতুল সোনার খেয়াল রেখো। আসি, টাটা। পরী আর পুতুল মুচকি এসে হাত নাড়ায়। মায়া চলে যায়। পরী আর পুতুল একটু পরে বের হয়। চৌধুরী বাড়ি সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে কুষাণ চৌধুরীর জন্য। সবাই তাকে কুশ বলেই ডাকে। হাতের ঘড়ি ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে কুশ। টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, নাস্তা দাও না, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। 10টার মধ্যে আমাকে চট্টগ্রামে পৌঁছাতেই হবে। অলরেডি 8:30 বাজে। তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। কিসে যাচ্ছ কুশ? কারে নাকি ফ্লাইট? কারে করে গেলে 10টার মধ্যে পৌঁছাতে পারবো না বাবা, তাই ফ্লাইটেই যাচ্ছি। নতুন অফিস, নতুন মানুষজন, সব কিছু বুঝে নিতেও তো একটু সময় লাগবে। সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে বাবা, তুমি টেনশন করো না, আমি সব কিছু ঠিকই সামলে নেব। আম্মু, আমার খাবার শেষ, আমি আসি, ঠিক আছে? ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। সাবধানে যাও, পৌঁছে আমাকে ফোন দিয়ে জানায়ও। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফিজ। শাহিন চৌধুরী আর শিমলা চৌধুরীর একমাত্র ছেলে কুষাণ চৌধুরী 5 বছর আগে বাইরে থেকে পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে জয়েন করেছে। এই 5 বছরে বাবার বিজনেসটাকে নাম্বার 1-এ নিয়ে গেছে। কুষাণ চৌধুরীকে সবাই এক নামে চেনে। কুষাণের জন্য সব মেয়েরা পাগল। দেখতে মাশাআল্লাহ। কুশ ছোট থেকে গম্ভীর, কথা কম বলতো। 5 বছর আগে কি এমন হয়েছিল যার জন্য কুশ রকচটা, বদমেজাজি, আরও বেশি গম্ভীর হয়ে উঠেছে। আজ চট্টগ্রাম অফিসে জয়েন করবে। পরী পুতুলকে নিয়ে অফিসে পৌঁছে যায়। আজ নতুন এমডি আসবে বলে অফিসটাকে নতুন করে সাজানো হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। পুতুলকে আজ কালো ড্রেস পরিয়ে দিয়েছে। পরীও কালো 3 পিস পরেছে। সবাই মা মেয়েকে মুগ্ধ হয়ে দেখছে। তোমরা সবাই আমার হাঁ করে তাকিয়েছো কেন? আমাদের মামিকে কি খুব বেশি বাজে লাগছে দেখতে? কি যে বলো না পরি, আমার তো মনে হয় তোমাদের মা মেয়েকে সামনে বসিয়ে সারা জীবন দেখলেও আমার মন ভরবে না। মাশাআল্লাহ, মা মেয়েকে আজ অনেক সুন্দর লাগছে, বেশি কিউট লাগছে আমাদের পুতুল সোনাকে। তোমাকে অনেক সুন্দর লাগছে রাইসা। আচ্ছা রাইসা, স্যার কি অফিসে এসেছে? পিছন থেকে রাতুল বলে ওঠে, স্যার এসেছে পড়ি, আর তোমাকে দেখা করতে বলছে। ওকে, তোমরা থাকো, আমি দেখা করে আসছি। আর পুতুলকে দেখো, নতুন ছাড়া আসবে, এসব উল্টোপাল্টা করে ফেলতে পারে, তখন ঝামেলা বাড়বে বই কমবে না। তুমি যাও পরি, পুতুল কোনো দুষ্টুমি করবে না, তাই না পুতুল সোনা? মাম্মা, আন্টি ঠিক বলেছে, আজ পুতুল সোনা কোনো দুষ্টুমি করবে না মাম্মা। পুতুল সোনা একদম গুড গার্ল হয়ে থাকবে। পরী নিজের ডেস্কে ব্যাগটা রেখে চলে যায় অফিস রুমে। পরীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে রাতুল। রাতুল পরীকে ভালোবাসে, বাট পরী তাকে শুধু ফ্রেন্ড ভাবে। তাই রাতুল তার মনের কথাগুলো কখনো প্রকাশ করতে পারে না। এই অফিসের সবার প্রাণ হচ্ছে পুতুল। এতটা ভালোবাসে পুতুলকে সবাই। এখন নতুন এমডি কেমন হবে সেটা সময় বলবে। পরীর যাওয়ার দিকে তাকিয়ে রাতুল মনে মনে বলে, পরে তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কি তোমাকে কখনো পাবো না? আমি জানি তোমার মনে আমার জন্য ফ্রেন্ড ব্যতীত অন্য কোনো ফিলিংস নেই, বাট আমি তো আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। কখনো সাহস করে বলতে পারি না। যদি বন্ধুত্ব সম্পর্কটা ভেঙে দাও তাহলে কি করব? আমি যে তোমার আর পুতুলের থেকে দূরে থাকতে পারবো না। কাঁধে কারো স্পর্শ পেয়ে রাতুলের ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে রাইসা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
রাতুলের চোখে পানি। রাতুল নিজেকে সামলিয়ে নেয়। রাইসা রাতুলকে চোখ দিয়ে ইশারা করে বোঝায় নিজেকে সামলাতে, একদিন সব ঠিক হয়ে যাবে। রাইসা রাতুলকে ভালোবাসে, বাট রাতুল ভালোবাসে পরীকে। যেদিন থেকে রাইসা শুনেছে রাতুল পরীকে ভালোবাসে, সেদিন থেকে রাইসা তার ভালোবাসাটাকে গুটিয়ে নিয়েছে। ফ্রেন্ড হয়ে আছে। পরী অফিস রুমের সামনে এসে বলে, আঙ্কেল আসতে পারি? আরে এসো মামনি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আঙ্কেল আপনি অফিসটা কেন সেল দিলেন? আপনি আমাদের একমাত্র ভরসা ছিলেন। আমার ছেলে আমাকে এইখানে আর রাখবে না, তাই সারা জীবনের জন্য চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে ছেলের কাছে। তাই অফিসটা সেল করে দিয়েছি। আজ এখানে শুধু তোমার জন্যই আসা। জানি না নতুন এমডি কেমন হবে, কিন্তু আঙ্কেল আমি আপনাদের মিস করব। আপনি না থাকলে হয়তো আমি কবে শেষ হয়ে যেতাম। ভালো থাকবেন আঙ্কেল। তোমাদের নতুন এমডি অনেক ভালো একজন মানুষ, আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমাদের দুজনকে খুব মিস করব। তা আমার পুতুল দাদুভাই কই, দেখছি না যে? রাইসা আর রাতুলের কাছে আছে। চলো ওর সাথে দেখা করে যাই। আর ভালো থেকো মামনি, নিজের খেয়াল রেখো আর আমার দাদুভাইয়ের খেয়াল রেখো। পরী আর আজাদ মিয়া কথা বলতে বলতে অফিস রুম থেকে বেরিয়ে আসে। আজাদ মিয়াকে দেখে পুতুল দৌড়ে আসে। উনিও হাসি মুখে পুতুলকে কোলে তুলে নেয়। দুজনে খুনসুটিতে মেতে ওঠে। সবাই ওদের খুনসুটি দেখতে থাকে। আজাদ মিয়া পুতুলের জন্য চকলেট নিয়ে এসেছিল 1 বক্স। সেগুলো পুতুলকে দিলে পুতুল খুশি হয়ে যায় আর আজাদ মিয়ার গালে পাপ্পি দেয়। সবার থেকে বিদায় নিয়ে চলে যায় আজাদ মিয়া। সবার খুব খারাপ লাগছে উনি চলে যাওয়ায়। লাগাটাই স্বাভাবিক, এত বছর তার সাথে কাজ করেছে সবাই, কারোর সাথে খারাপ আচরণ করেননি। কেউ ভুল করলে তাকে না বকে বুঝিয়েছেন। 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। সবাই সবার পজিশনে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে স্বাগত জানানোর জন্য। পরী পুতুলকে ডেস্কে বসিয়ে এসেছে। এখানে ঝামেলা করলে যদি নতুন স্যার বকা দেয় তাহলে পরীর কষ্ট হবে, তাই পুতুলকে দূরে রেখেছে। আর পুতুল সে তো তার মামার চেয়ারে বসে মনের সুখে চকলেট খাচ্ছে। অফিসের সামনে কালো কালারের BMW কার এসে থামে। সে কার থেকে নেমে আসে এক যুবক, দেখতে রাজপুত্রের মতো। তার পরনে কালো ফর্মাল ড্রেস, কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডের কালো ওয়াচ। অফিসের সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। পরী একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিছে। কুষাণকে সবাই ফুল দিয়ে ওয়েলকাম করে। পরীও ফুলের তোড়া দেয়। কুষাণ সবার উদ্দেশ্যে বলে, সবাইকে ধন্যবাদ। এখন যে যার কাজে চলে যান। আর ম্যানেজার সাহেব, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আমার ক্যাবিনে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, 11টার দিকে সবাইকে কনফারেন্স রুমে উপস্থিত থাকতে বলবেন। এই বলে কুশ ওখান থেকে চলে যায়। মনে হলো কোনো কিছু থেকে পালিয়ে গেল। কারণ পরী যখন কুষাণের সামনে আসে তখন কুষাণের হার্টবিট ফার্স্ট চলছিল আর অস্থির লাগছিল। সেম জিনিসটা পরীরও হচ্ছিল। রাতুল আর রাইসা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে তারা বুঝতে পারছে না। সবাই পরীর দিকে তাকিয়ে আছে। পরীর খুব অস্বস্তি হচ্ছে। পরী সবাইকে উপেক্ষা করে স্যারের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে পরী দাঁড়িয়ে আছে। কুষাণ চেয়ে আছে সিসিটিভির দিকে। সেও দেখছে মেয়েটা ছটফট করছে। কুষাণ ভাবছে, আমার এত অস্থির লাগছে কেন? আর সবাই কেন আমার দিকে এমন করে তাকিয়েছিল কেন? আর মেয়েটাই বা এত ছটফট করছিল কেন? কি হচ্ছে আমার সাথে? পরী লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে। মন থেকে সবকিছু ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। মনে মনে বলে, রিল্যাক্স পড়ি, রিল্যাক্স, কিছু হয়নি, কিছু না, নিজেকে সামলা পড়ি। আগে যেমন মন দিয়ে কাজ করছস এখনও সেটাই কর। নিজেকে আর মেয়ের কথা ভাব আর সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দে। পরী নিজেকে ঠিকঠাক করে স্বাভাবিকভাবেই স্যারের কেবিনে নক করে। মেয়ে কেমন স্যার? ইয়েস, কাম ইন। পরী স্যারের অনুমতি পেয়ে ধীর পায়ে কেবিনে ঢুকে স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। কুষাণ এক ধ্যানে তাকিয়ে আছে পরীর দিকে। পরীর কথায় ধ্যান ভাঙে। স্যার এই ফাইলে সব ডিটেল দেওয়া আছে। আমাকে সব কিছু বুঝিয়ে দিন। আর এই সপ্তাহের মধ্যে কি কোনো মিটিং আছে? স্যার এই সপ্তাহে 2টি মিটিং আছে বাইরের দেশের সাথে। মিটিংয়ের জন্য সব প্রজেক্টের ফাইল রেডি করা আছে। নো স্যার, একটা কাজ একটু বাকি আছে। আশা করি কালকের মধ্যে প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে। ওকে, কালকের মধ্যে কাজগুলো শেষ হওয়া চাই। আর বাদবাকিগুলো আমাকে বুঝিয়ে দিন। ওকে স্যার, এই বলে পরী কুষাণকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। কুষাণ তো পরীর হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলা দেখছে মুগ্ধ হয়ে।
পরি এতক্ষণ যে বোঝালো তা কুষাণের মাথায় ঢুকেছে কিনা তা কুষাণ ভালো জানে। পরির ডাকে কুষাণ চমকে ওঠে। স্যার, হুম, বলেন। আমি আপনাকে সব বুঝিয়ে দিয়েছি, আপনি সব কিছু ভালোভাবে দেখে নিন। এখন আসি স্যার। আপনি এখন আসতে পারেন। আর সবাইকে 11টার মধ্যে কনফারেন্স রুমে থাকতে বলবেন, কেউ যেন বাদ না যায়। ওকে স্যার। পরি কুষাণের রুম থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। নিজের ডেস্কে গিয়ে দেখে পুতুল নেই। পরি আর পুতুলকে খুঁজতে চায় না, কারণ সে জানে এখন পুতুল কোথায় থাকতে পারে। আসলে পুতুল যখন হাঁটতে শিখেছে তখন থেকে ওকে সাথে করে নিয়ে অফিসে আসে পরি। আস্তে আস্তে সবার চোখে মনি হয়ে ওঠে। এত কিউট গোলু মোলু একটা বাচ্চা কে বা আদর না করে থাকতে পারে। পুতুল এখন দারোয়ান চাচার সাথে আছে, তাই মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দিল। এদিকে রাতুল আর রাইসা কিছুতেই কাজে মন বসাতে পারছে না। তাদের মাথায় ঘুরছে আরেক চিন্তা। পরি দেখে রাইসাকে অনেকক্ষণ ধরে উসখুস করছে কিছু বলার জন্য। রাইসা যেই না কিছু বলতে যাবে পরি তাকে থামিয়ে দিয়ে নিজেই বলে, দেখো রাইসা, তোমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরছে। প্লিজ এসব নিয়ে আর প্রশ্ন করো না। সবাই কথা বলছে আমার দিকে, সবাই এইভাবে তাকানোটা আমার কতটা অস্বস্তিতে ফেল দিচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আরে ভাই কী মনে করবে? আমি এদের কি করে বোঝাবো? কিছুই ভালো লাগছে না। শান্ত হও পরি, কেউ কিচ্ছু ভাবছে না, সব ঠিক হয়ে যাবে, কাজে মন দাও। হুম। পরির কথাগুলো রাতুলও শুনছিল। মনে হলো রাতুলের বুক থেকে ভারী পাথর নেমে গেল। খুশি মনে কাজ করতে লাগলো। 11টা বাজতেই সবাই কনফারেন্স রুমে হাজির হলো। কুষাণ রুমে ঢুকতেই সবাই সালাম দিল। কুষাণও সালামের উত্তর দিয়ে বলতে শুরু করলো, আপনাদের সবাইকে এখানে ডাকার একটাই কারণ, সেটা হলো আপনারা এই অফিসে শুরু থেকে কাজ করছেন। আগে কেমন কাজ করেছেন বা কোনো নিয়ম ছিল কি না জানি না, বাট আজ থেকে আমার নিয়মে অফিস চলবে। টাইমের মধ্যে অফিসে আসা, আর যদি লেট হয় তো বেতন থেকে কেটে নেওয়া হবে। ঠিকমতো কাজ করা, কাজ ব্যতীত কোনো কথা হবে না। আর যেই কাজে ফাঁকি দেবে তাকে বের করে দেব, বুঝেছেন? আপনারা এখন যে যার কাজে যান। আর মিস পরি, আপনি আমার সাথে আসুন। কুষাণের এত গম্ভীর কণ্ঠের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সবার আর বুঝতে বাকি নেই যে এই স্যার গম্ভীর আর অনেক রাগী। চুপচাপ যে যার কাজে চলে গেল। কুষাণও কোনো দিকে না তাকিয়ে অফিস রুমে চলে গেল। পরি তার পিছনে পিছনে গেল। কুশ নিজের চেয়ারে বসে পরির উদ্দেশ্যে বলল, মিস পরি, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার যাবতীয় কাজ আপনাকেই করতে হবে। আমি অফিসে আসার আগে আমার রুমটা পরিষ্কার এবং গোছানো দেখতে চাই। আমি অগোছালো অপরিষ্কার কোনো কিছু পছন্দ করি না। আর আমি আসার সাথে সাথে যেন কফি পাই। আর দুপুরের লাঞ্চটা আপনাকে সার্ভ করে দিতে হবে। আমার লাঞ্চ করা শেষ হলে আপনিই লাঞ্চ করবেন, ওকে? ঠিক আছে স্যার। এখন আপনি আসতে পারেন। ওকে স্যার। পরি কুশের রুম থেকে বের হয়ে মনে হয় হাঁফ ছেড়ে বাঁচল। পরি কুশরে মনে মনে হাজারটা গালি দিচ্ছে, আর কুশের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠেছে। সবাই মন দিয়ে কাজ করছে, কোনো টুশব্দ নেই কোথাও। লাঞ্চের সময় পরি স্যারের কেবিনে যায়। স্যারের লাঞ্চ শেষ হলে তাড়াতাড়ি বেরিয়ে আসে কেবিন থেকে, পুতুলকে যে খাওয়াতে হবে। পরি লাঞ্চ বক্স নিয়ে চলে যায় ক্যান্টিনে। গিয়ে দেখে পুতুল রাইসা রাতুলের সাথে বসে গল্প করছে। পরিও সেখানে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তোমরা না খেয়ে বসেছো কেন? সবাইকে রেখে আমরা কখনো খেয়েছি? তখন তো আর রাক্ষসটা ছিল না, একদিনে আমার 12টা বাজিয়ে দিয়েছে। আর তো দিন পড়েই আছে, সামনে কি যে হবে আল্লাহই জানে। পরি, রাক্ষসটা আবার কে? কেন, আমাদের নতুন এমডি। কি? স্যার কি করেছে? পরি সব কিছু বলে। সব শুনে রাইসা আর রাতুলের মাথায় হাত। পরি আর কিছু না বলে পুতুলকে খাওয়াতে থাকে, আর রাতুল আর রাইসা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। পরি হঠাৎ খেয়াল করলো রাইসা রাতুলের দিকে চেয়ে আছে। পরি বলল, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? লাঞ্চের সময় কি তোমাদের জন্য বেশি বাড়িয়ে দিয়েছে নাকি? না খেয়ে বসে আছো? স্যার প্রথম দিনই এসে যা খাটানি করিয়েছে তোমাকে, পরের দিনগুলো কি হবে তাই ভাবছি। সেটাই তো ভাবছি। এত ভেবে কাজ নেই, স্যারের হুকুম মানতে আমরা বাধ্য। এখনকার বাজারে চাকরি খুঁজে পাওয়া খুবই কঠিন, আর কাজ তো কাজই। একটু সমস্যা হবে, আমি সামলে নিতে পারবো। আমার সব চিন্তা পুতুলকে নিয়ে। এটাও ঠিক, এমন চাকরি খুঁজে পাওয়া মুশকিল। আর পরি, চিন্তা করো না, আমরা আছি না, পুতুলকে নিয়ে চিন্তা হবে না। পরি, রাইসা ঠিক বলেছে, এত চিন্তা করো না। এখন সবাই খাওয়া শেষ করো, 10 মিনিটে আসেন।
পুতুলকে খাইয়ে ওরা তিনজনে খেয়ে নেয়। তারপর যে যার কাজে চলে যায়। দুপুরে খাওয়ার পর পুতুল ঘুমায়। এটা তার অভ্যাস। পরি চিন্তায় পড়ে যায়। আগে স্যারের রুমের সোফায় ঘুমাতো, আর পরি পুতুলের পাশে বসে কাজ করতো। এখন কি করবে তাই ভাবছে। পরি কোনো উপায় খুঁজে না পেয়ে পুতুলকে কোলে নিয়ে কাজ করতে থাকে। এর মধ্যে সারা ডাক দেয়নি। 2 ঘন্টা পর পুতুল ঘুম থেকে উঠে যায়। পুতুল পরীর কোলে চুপ করে বসে থাকে। পরিও মন দিয়ে কাজ করতে থাকে। আজকের দিনটা এভাবেই পার হয়। অফিস আওয়ার শেষ, কুশ পেরিয়ে গেছে। পরি পুতুলকে চেয়ারে বসিয়ে স্যারের কেবিনে যায়। দেখে স্যার কিছু ফেলে গেছে কিনা। আস্তে আস্তে সবাই বের হয়ে যায়। পরিও পুতুলকে নিয়ে বের হয়। গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে। তা দেখে পরি ভ্রুকুচকে তাকায়। পরি সবার দিকে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? পুতুলের জন্য। মানে? আরে পড়ি, আগে তো পুতুল সবার সাথে দুষ্টুমি করতো। আজ তো পুতুল কারো কাছে যায়নি, আর কেউ পুতুলের কাছে আসতে পারেনি নতুন এমডি স্যারের জন্য। তাই পুতুলের জন্য সবাই ওয়েট করছে। সবাই পুতুলকে আদর করছে, আর পুতুলও সবার সাথে দুষ্টুমি করছে আর খিলখিল করে হাসছে। পরি মন ভরে মেয়ের হাসি দেখছে। পরি ভাবে পুতুল এত এত মানুষের ভালোবাসা পাচ্ছে, অথচ আসল মানুষের ভালোবাসা কখনো পাবে না। এটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল পরি। রাতুল ঠিকই খেয়াল করলো সেটা, তবুও সে চুপ করে রইল। পরে যে যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে মা মেয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল, আর পুতুল বসে বসে কার্টুন দেখছে। রাত 8টায় মায়া বাসায় ফিরে গোসল করে খাবার টেবিলে এসে বসে। পরি পুতুলকে খাইয়ে দিতে দিতে বলল, কি রে, দিন কেমন কাটলো? প্রতিদিন যেমন কাছে, বাঁচতে হলে প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে বাঁচতে হবে আপু। কি করব, আমাদের জীবনটাই তো এমন। স্যার, এসব বাদ দিয়ে খেয়ে নেই। আপু, আজ তোমার অফিসে কেমন কাটলো? আর তোমাদের নতুন এমডি কেমন? দিয়ে দাও আমার মোটা নষ্ট করে। কেন আপু, কি হয়েছে বলো তো? পরি সব বলল। মায়া সব শুনে হাসতে শুরু করলো। পরি রাগীভাবে তাকিয়ে আছে মায়ার দিকে। ওকে ওকে, আর হাসবো না। আমি কি করব বলো তো? আগে সব কিছু সহজ ছিল, কত সুন্দর ছিল দিনগুলো, আর আজ থেকে তোমার দিনগুলো আমার মতো জটিল হয়ে গেল, তাই হাসছি। ফাজিল মেয়ে, তুই তো ইড়ে চাইছিস, তাই হয়েছে। চুপচাপ কি ঘুমিয়ে পড়। আপু রাগ করো না, সারাদিন কাজ করতে করতে নিজেকে রোবট মনে হয়। বাসায় এসে যখন তোমাদের দেখি সত্যি মনটা ভরে যায়। আমি অনেক ভাগ্যবান, আমার মতো এতিমকে তুমি আপন করে নিয়েছো, এত ভালোবেসে আগলে রেখেছো। ধুর পাগলি, আমি আছি না? তোরা দুইটাই তো আমার জীবন। জীবনে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এত দূর এসেছি, এখন ভালো আছি তো, তাই না? আর আমি যতদিন বেঁচে আছি তোদের ভয় নেই। যদি কখনো আমার কিছু হয়ে যায়, আমার কলিজাটাকে আগলে রাখিস। মাম্মা, আন্টি তোমরা কান্না করছো কেন? আমার কষ্ট হচ্ছে। পুতুলের কথা শুনে পরি মায়া আর পুতুলকে একসাথে জড়িয়ে নিয়ে আদর করে দিল। দুজনে খুনসুটিতে মেতে ওঠে। পরি সব কিছু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখে। তারপরে যে যার রুমে চলে গেল ঘুমাতে। এদিকে কুশের চোখে ঘুম নেই। নানা চিন্তায় আজ অফিসে মন বসাতে পারেনি। বিশেষ করে পরির চোখ দুটো। অতীতের ঘটনাটা প্রতিটা মুহূর্তে কুশকে তাড়া করে বেড়ায়। যার থেকে পালাতে দেশের বাইরে ছিল, কিন্তু দিন শেষে কি হলো? পেল কি মুক্তি? এত বছর দেশের বাইরে না গিয়ে যদি তারে খুঁজতো, তাহলে নিজের করা অন্যায়টা থেকে কিছুটা হলেও মুক্তি পেত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে কুশ টেরই পায় না। সকালে পরি ফজরের নামাজ পড়ে মায়াকে তুলে দেয় নামাজ পড়ার জন্য। মায়া উঠে উঁচু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এদিকে পরি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে মায়ার নামাজ পড়া শেষ, রুমে নাই। পরি বারান্দায় চলে যায়। গিয়ে দেখে মায়া পিচঢালা ভেজা রাস্তার দিকে তাকিয়ে আছে। ভোরের দিকে বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, আর পরিবেশটাও অনেক সুন্দর লাগছে। পরি মায়ার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, মায়া, এই নি কফি। আর শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আপু, তুমি কফি বানাতে কেন গেলে? সকালে সমস্ত কাজ, অফিসে কাজ, রাতে রান্না সব তুমি করো। আমার তো কিছু করতে হয় না? কিছু তো আমার জন্য রেখো। আর কি বলবো বলো? হয়েছে, আর পাকামো করতে হবে না। যা বলছিস শোন, আমি চাই তুই মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হ। তোর জন্য আমি টিউশনি ঠিক করেছি। তোর এত কষ্ট করে ওইটার জবটা করতে হবে না। 1 তারিখে ছেড়ে দিবি, 5 জন প্রাইভেট পড়বে।
মাসে 10,000 টাকা দিবে। ক্লাস 5-এর বাচ্চা, তুই যদি ওদের ভালো করে পড়াতে পারিস তাহলে আরও বাচ্চা পড়তে আসবে। কিরে, পারবি না? বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। পরীর কথা শুনে খুশিতে মায়া পরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। পরী কিছু বলে না, কিছু কান্না কষ্টের হয় না, সুখেরও হয়। এই পাগলি, এত কান্না করছিস কেন? এবার কিন্তু মার দিব। তুমি মারবে, আমার কোনো সমস্যা নাই। তোমার মার আমি আদরের হিসেবে নিব। এত খুশির কিছুই নেই। শোন, সকালেরটা আমি করবো আর বিকেলেরটা তুই সামলাবি। আমার কাজের চাপ বেশি হয়ে গেছে আর পুতুলকে নিয়ে আমি আরও চিন্তায় আছি। এত চিন্তা করো না, আমি কলেজ থেকে আসার পথে ওকে নিয়ে আসব। আমার কলেজ তো 2টায় ছুটি হয়, তাই টেনশন করার কিছু নাই। আর রান্না ওটা আমি পারবো। কার বোন দেখতে হবে না, সায়রা জাহান পরীর বোন বলে কথা। মায়ার কথায় পরী ফিক করে হেসে দেয়। তার দেখা দেখি মায়াও হেসে দেয়। তখনই পেছন থেকে পুতুল বলে ওঠে, মাম্মা তুমি আর আন্টি হাঁটছো কেন? ওরে আমার পাকা পরী রে, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। পরী মায়া আর পুতুলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি এসে রান্নাঘরের দিকে চলে যায়। পরী রান্না শেষ করে দুজনকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। দুজনে হাজির হয়ে যায় খাবার টেবিলে। আর পরী গরুর গোস্ত, খিচুড়ি, ইলিশ ভাজির সাথে বেগুন ভাজিও করেছে। এই তোরা খেতে বস, আমি গোসলটা করে আসি। ওকে আপু, যাও, আমরা ওয়েট করছি। পরী কিছু না বলে চলে যায়। সে জানে পরী না এলে দুটার একটাও খাবে না। পরী শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমে আসে। আজ পরী সাদা ড্রেস পরেছে। মায়া আর পুতুলও সেম পরেছে, সাদা। পরীকে আজ পরীর মতোই লাগবে। মায়া পুতুলকে খাইয়ে দিচ্ছিল। পুতুলের খাওয়া শেষ হলে মায়া আর পরী খেয়ে লাঞ্চ বক্স রেডি করে নেয়। তারপর যে যার গন্তব্যে চলে যায়। এদিকে কুষাণের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। রাতে ভালো ঘুম না হওয়ার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। ঘড়িতে টাইম দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। খাওয়ার টাইমটাও নেই, আর খাওয়ার মতো কিছু নাই। কাল উঠেছে বাসার কাজের বুয়াও নাই। কুশ নিজেই কাল হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে শুয়ে পড়েছিল। অফিসে এসে পড়ি কুষাণের রুমটা ঝেড়ে মুছে ঠিকমতো গুছিয়ে রাখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে স্যার আসার টাইম হয়ে গেছে, তাই কফি বানাতে লেগে পড়ে। সবাই কুশকে দেখে ভয় পেয়ে যায়, কারণ কুশের চোখ দুটো লাল হয়ে আছে, তাই কেউ কোনো টু শব্দ করেনি। কাজে মন দিয়ে কাজ করছে। পুতুল পরে ডেস্কে বসে কি যেন আঁকছে মন দিয়ে। কুশ রুমে ঢুকে দেখে রুমটা গোছানো, পরিপাটি, দেখতেও সুন্দর লাগছে। কুশ গিয়ে চেয়ারে বসে পড়ে। ঘুম না হওয়ার ফলে কুশের মাথাটা ব্যথা করছে, কপালে রগ ফুলে উঠেছে। স্যার, আপনার কফি। কুশ সামনে তাকাতেই তার চোখ যেন আটকে যায়। কুষাণও আজ সাদা ফর্মাল ড্রেস পরেছে। পরিও সাদা, কি করে মিলে গেল তাই ভাবছে। কালো মিলে গেছিল আর আজও। সবার মনে একই প্রশ্ন ঘুরছে, বাট বলার সাহস কারো নেই। পরি আর কুশ ভাবছে এটা কি করে সম্ভব। পরি তাকিয়ে দেখে স্যারের চোখ লাল আর কপালের রগ ফুলে আছে। পরি আবার কিচেনে গিয়ে 1 কাপ চা করে আনে। পরি কখন তার সামনে থেকে চলে গেছে টেরই পায়নি। পরির কথায় ধ্যান ভাঙে। স্যার, মনে হয় আপনার মাথা ব্যথা করছে, এই চাটা খেয়ে নিন, দেখবেন ঠিক হয়ে যাবে। কুশ কোনো কথা বলল না, চুপচাপ পরির কথা মেনে নিল। কারণ কুশের সত্যি খুব মাথা ব্যথা করছে, তাই পরি যা বলেছে তাই বিনা বাক্যে মেনে নিয়েছে। কুশ চা খেয়ে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। তা দেখে পরি সব দরকারি কাগজপত্র স্যারের সামনে দিয়ে আস্তে করে বের হয়ে আসে, কোনো শব্দ না করে। পরি নিজের ডেস্কে এসে দেখে পুতুল কি যেন আঁকছে। পুতুল, কি আঁকছো সোনা? দেখো মাম্মাম, আমি কি এঁকেছি, সুন্দর হয়েছে না? সোনা, অনেক সুন্দর হয়েছে। আমি কাজ করব, তুমি কিন্তু দুষ্টুমি করবে না আর কাউকে ডিস্টার্ব করবে না, মনে থাকবে তো? ওকে মাম্মা। উম্মা। মা মেয়ের কাণ্ড দেখে পাশ থেকে রাইসা বলে ওঠে, পুতুল সোনাকে শুধু তার মাম্মামকে আদর দিবে, আন্টিকে দিবে না? কেন দিব না আন্টি? উম্মা। আমারটা কই? পুতুল খিলখিল করে হেসে দেয়। আর পুতুলের গালেও পাপ্পি আর রাতুলের গালেও পাপ্পি দেয়। রাতুল আর রাইসাও পুতুলের গালে হামি দেয়। অনেক হয়েছে, এখন সবাই কাজ করো, স্যার দেখলে বকবে। পরীর কথায় সবাই কাজে মন দেয়। পুতুল কখন যে পরীর কাছ থেকে চলে গেছে টেরই পায়নি। কুশের মাথা ব্যথাটা নাই, চা খেয়ে মাথা ব্যথাটা কমে গেছে। মনে মনে পরীকে ধন্যবাদ দিল।
কুশের হঠাৎ মনে হলো কেউ রুমে ঢুকেছে। সামনে তাকিয়ে কুষাণের হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করে। কেমন অস্থির লাগছে কুষাণের। কুষাণ কেমন জানি ছটফট করছে, আর পুতুল দেখতে হুবহু কুষাণের কার্বন কপি। পুতুলও কোনো কথা বলছে না। মেয়েটাও কেমন জানি চুপসে গেছে, কেমন করে যেন তাকিয়ে আছে। কুষাণ যত পুতুলের দিকে এগুচ্ছে অস্থিরতাটা আরও বাড়ছে। কুষাণ পুতুলের সামনে হাঁটু গেড়ে বসে, কাপা কাপা হাতে পুতুলের গালে হাত রাখে। কুষাণের মনে হয় এই পিচ্ছি মেয়েটা তার অনেক আপন কেউ। কুষাণের শরীর মৃদু কাঁপছে। কুষাণের ভাবনার মাঝে পুতুল বলে ওঠে, পাপ্পা। কুশ থমকে যায় পুতুলের মুখে পাপা ডাক শুনে। কুশের কি হলো কে জানে, ও হুট করে পুতুলকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে কুশের অস্থিরতা দ্রুত গতিতে চলা হার্টবিটও থেমে যায়। মনে একটা প্রশান্তি কাজ করছে। কুশের মনে হচ্ছে সে হারানো কিছু খুঁজে পেয়েছে। পুতুলের জন্য টান একটা অনুভব করছে। তোমার নাম কি সোনা? আর আমাকে তুমি পাপাই বা কেন বলছো? জানি না, তোমাকে দেখে পাপা ডাকটা মুখ থেকে বেরিয়ে আসলো, মনে হলো তুমি আমার পাপা। দেখো তোমার গা থেকে কেমন পাপা পাপা গন্ধ আসছে। আর ডাকবো না, সরি। তুমি আমাকে পাপা বলেই ডাকবে কেমন? এখন বলো তো, তোমার নাম কি? পুতুল। তোমার নাম কি? আমার নাম কুষাণ চৌধুরী। তুমি এখানে কার সাথে এসেছো সোনা? মামামের সাথে। তুমি প্রতিদিনই আসো তোমার মামামের সাথে? আমি তো একা থাকতে পারি না, তাই মাম্মামকে সাথে নিয়ে আছি। আর আমার ভালো লাগে। কেন, তোমার বাসায় কেউ নেই? তোমার বাবা, দাদা দাদি? আমি, মামনি আর মাম্মাম থাকি বাছায়। মামনি তো অফিস চলে গেছে, তাই তো মাম্মাম আমাকে ছাদে করে নিয়ে আছে। তোমার বাবাই কই? আমি জানি না, আমি মাম্মাকে জিজ্ঞাসা করেছিলাম বাবার কথা। মাম্মাম সেদিন খুব কেঁদেছিল আর আমাকে বলেছিল, আমি তোমার মাম্মাম, আমিই তোমার বাবাই। তারপরে তো কখনো জিজ্ঞাসা করিনি। কুশ আর কিছু বলে না। কিছু একটা রহস্য যে আছে সেটা ক্লিয়ার। মনের মধ্যে ঝড় বইছে কুশের। মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুতেই কোনো কাজে মন দিতে পারছে না। কুষাণের দুয়ে দুয়ে চার মিলে যায়। কারণ প্রথম দিন সবাই কেমনভাবে দেখছিল আর কি যেন বলাবলি করছিল, আজ সব বুঝতে পারল। পুতুলকে দেখে সব ক্লিয়ার হয়ে গেল। কুশ পুতুলকে কোলে নিয়ে চেয়ারে বসে। পুতুলকে মনে হচ্ছে সে বেশ খুশি। কুশ সব চিন্তা বাদ দিয়ে পুতুলের সাথে খুনসুটিতে মেতে ওঠে। এদিকে পরি পুতুলকে খুঁজছে। হঠাৎ মনে পড়ে পুতুল স্যারের কেবিনে যায়নি তো, তাই দেরি না করে স্যারের কেবিনের দিকে ছুটে যা ভাবছে তাই। পুতুল স্যারের কেবিনেই। পরি নক না করে ঢুকে পড়ে। শব্দ পেয়ে দুজনের সামনে তাকিয়ে দেখে পরি। সরি স্যার, আমি বুঝতে পারিনি পুতুল আপনার রুমে চলে আসবে। আমি ওকে বারণ করেছিলাম এই রুমের কাছে না আসতে। সরি স্যার, আমি ওকে নিয়ে যাচ্ছি। কেন, সত্যের মুখোমুখি হতে হবে বলে? কুশ কথাটা বলে নিজেই অবাক হলো। এই কথা কেন বলল সেটা সে নিজেও জানে না। পরি থমকে গেল। পরির মুখে ভয়ের ছাপ। পরি যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। সে কি বলবে ভেবে পাচ্ছে না। এটা নিয়ে মানুষ এমনিতেই কানাঘুষা করছে। পরি তো নিজেও জানে না এসব কি হচ্ছে। সন্দেহের বশে কি কিছু বলা সম্ভব? সে তো নিজেই জানে না কিছু। এমন পরিস্থিতিতে পড়তে হবে কোনোদিন পরি ভাবতেও পারেনি। পরি চুপ করে আছে, কুশও চুপ করে আছে। পুতুল একবার পরির দিকে আরেকবার কুশের দিকে তাকাচ্ছে। পরি নিজেকে সামলিয়ে বলে ওঠে, মাম্মা চলে এসেছো না? ওনাকে কাজ করতে দাও। তোমাকে বলছি এদিকে না আসতে। কথা বললে শোনো না কেন তুমি? আমি এখন যাব না মাম্মাম, আমি পাপার কাছে থাকবো। পুতুলের মুখে পাপা ডাক শুনে চমকে যায় পরি। পাপা কথাটা কানে বাজতেছে পরির। ভয়ে পুরো শরীর কাঁপছে। পরির মাথা কাজ করছে না। কুশ খেয়াল করলো পরি ছটফট করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। পরিকে কেমন যেন বিধ্বস্ত লাগলো। এক সময় পরি দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরি যেতে নিলেই কুশ ধরে ফেলে। পরি কুশের বুকে গিয়ে পড়ে। কুশ এক হাতে পরিকে আগলে নিয়েছে আর এক হাতে পুতুলকে। কুশ দুজনকে আগলে নিয়ে মনের ভিতরে ভীষণ শান্তি অনুভব করছে। পরির শরীর কাঁপছে, কথা বলার শক্তিও খুঁজে পাচ্ছে না। ওইভাবেই কুশের বুকে পড়ে আছে। কুশ পুতুলকে চেয়ারে বসিয়ে দিয়ে পরীকে নিয়ে সোফায় বসে। কুশ পরীকে পানি খাওয়ায়। আস্তে আস্তে পরি স্বাভাবিক হয়। তুমি ঠিক আছো পরি? এখন কেমন লাগছে তোমার? পরি কোনো কথা বলছে না। এক ধ্যানে তাকিয়ে আছে কুশের মুখের দিকে। কুশও তাকিয়ে আছে পরির দিকে। হঠাৎ করেই বলে ওঠে, আমি বাসায় যাব। চুপ করে বসো, কোথাও যাওয়া হচ্ছে না। এখন যা বলবো তার উত্তর দিবে।
পুতুলের চেহারার সাথে আমার হুবহু মিল, যে কেউ দেখলেই মনে করবে বাবা মেয়ে। কিন্তু তোমার সাথে আমার আগে দেখা বা কথা হয়েছে বলে তো মনে হচ্ছে না, রাইট? হুম। পুতুল আমাকে পাপা বলে ডেকেছে। ও তো কাউকে পাপা বলে ডাকেনি, তাই না? আমাকেই বলেছে। ওর মনে হয়েছে আমি ওর বাবা। আর ছোট মানুষ, তোমার আর আমার মতো যদি বুঝতো তাহলে তো হয়েই যেত। নিজেকে স্বাভাবিক করে নাও আর কাজে মন দাও। পুতুল আমার কাছে থাকলে তোমার কি কোনো অসুবিধা আছে? পরি কুশের কথাগুলো মন দিয়ে শুনে। সত্যিই তো, পুতুল আর কাউকে পাপা বলে না। রাতুল অনেকবার বলতে বলেছে, তাও বলেনি, আর আজ নিজে থেকে বলেছে। আর এটাও সত্যি, পুতুল ছোট অবুঝ, এখন মানা করলে কষ্ট পাবে। থাক না, একটু যদি বাবার আদরটা পাই। এসব ভেবে পরি আর কোনো কিছু বলে না, শুধু বলে, আমার কোনো সমস্যা নেই স্যার। আর ও তো অবুঝ, যে হাজার বকলেও কাজ হবে না, কারণ ওকে কেউ শিখিয়ে দেয়নি, নিজে থেকে বলেছে। আর এখন যদি মানা করি, জোর করি, তাহলে ওর মনটা ভেঙে যাবে, কষ্ট পাবে। এটা আমি চাই না। ও যাকে যা বলে খুশি, ও সেটাতে খুশি থাকতে চাই, আমিও ওটাতেই খুশি। বাট আমার সোনামণি মন খারাপ করে কষ্ট পাবে, সেটা আমার জন্য নরকের যন্ত্রণার সমান। কাজ করো, লাঞ্চের টাইম হয়ে এসেছে, লাঞ্চের ব্যবস্থা করো। সকালবেলা নাস্তা করার সময়টুকুও পাইনি, খুব ক্ষুধা লেগেছে। কুশের কথা শুনে মায়া হলো পরির, তাই সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। ক্যান্টিনের দিকে ছুটল কুশের জন্য খাবার আনতে। পরি যেতেই কুশ স্বস্তির নিঃশ্বাস ফেললো আর মনে মনে বলল, পরীকে তো কোনোভাবে বুঝ দিলাম, বাট নিজের মনকে কি করে শান্ত করব আমি? এটা শিওর পরি আর পুতুলের সাথে আমার কোনো যোগসূত্র আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা, পরির সাথে কি আমার অতীতের কোনো যোগসূত্র আছে? থাকলেও থাকতে পারে, মন বলছে আছে। পরি তো বলবে না জানি, আমাকে যে করেই হোক কোনো উপায় খুঁজে বের করতেই হবে। পাপা, তুমি কি ভাবছো গালে হাত দিয়ে? কিছু না শোনা। রাইসা রাতুল ক্যান্টিনে যাচ্ছে লাঞ্চ করার জন্য। পরির সাথে দেখা হয়ে যায় ওদের। রাতুল জিজ্ঞাসা করে, পরে এইগুলো নিয়ে কই যাচ্ছ? লাঞ্চ করবে না? পরে করে নেব। আর এটা স্যারের খাবার, আর তোমরা আমার জন্য বসে থেকো না। এই বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলো পরি। রাতুল রাগে কপালে রগ ফুটে উঠেছে। রাইসা পরিস্থিতি খারাপ বুঝতে পেরে রাতুলকে টেনে ক্যান্টিনে নিয়ে যায়। রাতুল, শান্ত হয়ে বসো, মাথা ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা রাখবো? স্যার কি শুরু করেছে এইসব? পরীক্ষা কে কি কাজের মেয়ে পাইছে যে যখন যা এসে তাই করাবে? রাতুল, ভুলে যেও না এখানে আমরা জব করি। স্যার যা বলবে তাই মানতে হবে, আর যে মানতে পারবে না তাকে বেরিয়ে যেতে হবে। আর পরে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্যারের সব কথা মানতে বাধ্য। তুমি আমি কিছু করতে পারবো না। যদি চাকরি না করতে চাও, যা খুশি তাই করো, কোনো বাধা দিব না। রাইসা কথাগুলো বলে নিজের মতো খেতে লাগলো। আর রাতুলও শান্ত হয়ে গেল, সেও খেতে লাগলো। এদিকে পরির স্যারের সামনে খাবার এগিয়ে দেয়। কুশ দেখে বিরিয়ানি, খাবার দেখে মুখ ফিরিয়ে নিল আর বলল, আমি এসব খাবো না। কেন স্যার, আপনার বিরিয়ানি পছন্দ না? পছন্দ, বাট বাইরেরটা না। বাইরের খাবার খেতে পারি না আমি, হোমমেড হলেই খেয়ে নিতাম। এখন মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। পরি কুশের কথা শুনে কিছু না বলে চলে যায়। কুশ সেদিকে তাকিয়ে থাকে, প্রচুর ক্ষুধাও লেগেছে। উপায় না পেয়ে যেই না খাবার মুখে দিতে যাবে, এমন সময় পরি বাধা দেয় আর বিরিয়ানির প্লেটটা সরিয়ে নিয়ে পরি নিয়ে আসা খাবার কুশের সামনে দেয় আর বলে, যেটা খেতে পারেন না সেটা জোর করে খান কেন? এটা খেয়ে নিন। পরির কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে। সামনে তাকিয়ে দেখে খিচুড়ি, কষা গোস্ত, ইলিশ ভাজি আর বেগুন ভাজি। খাবার দেখে কুশ আরও বেশি খুশি হয়ে যায়, তাই কোনো কথা না বলে খেতে শুরু করে। কুশ নিজেও খাচ্ছে, পুতুলকেও খাওয়াচ্ছে, আর পুতুল বিনা বাক্যে সুন্দর করে খেয়ে যাচ্ছে। পরি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে সত্যি বাবা মেয়ে। পরির চোখে পানি এসে যায়, কেউ দেখার আগে সেটা মুছেও নেই। কুশ কি মনে করে পরির দিকে তাকায়, দেখে পরি তাকিয়ে আছে। না খেয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? স্যার আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। আর পুতুলকে আমি খাইয়ে দিব। নিন, আপনি খান। তুমি পরে খাবে কেন? খেয়ে নাও আমাদের সাথে বসে। আর পুতুলকে আমি খাওয়াচ্ছি, হ্যাঁ, আর নিজেও খাচ্ছি। তুমি বিরিয়ানি খাও, আর আমরা বাবা মেয়ে মিলে তোমার রান্না খাবারটা খাচ্ছি। কুশের মুখে বাবা মেয়ে কথা শুনে অবাক হলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পরি আর কোনো কথা না বাড়িয়ে নিজেও খেতে লাগলো। পরির রান্না খাবার দুজনে চেটেপুটে খেয়ে নিল। পরি নিজের খাবার শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিল। কুশ পরির উদ্দেশ্যে বলল, পরি শোনো, জি স্যার বলুন।
আমি তো বাইরের খাবার খেতে পারি না। তুমি যদি আমার জন্য খাবার নিয়ে আসতে সকাল আর দুপুরের জন্য, তাহলে আমার ভালো হতো। তুমি চাইলে টাকা নিতে পারো, নয়তো আমি বাজারও করে দিতে পারি। না না স্যার, টাকা লাগবে না আর বাজারও লাগবে না। আমি নিয়ে আসবো খাবার, আর ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দিবেন আমার বাসায়। রাতে ডিনারটা আমি পাঠিয়ে দিব। এ নিয়ে আমার সমস্যা নেই। আপনার জন্য আমার মেয়েটা আজ অনেক খুশি, তাই এইটুকু করতেই পারি। যাক, বাঁচালে। বাইরের খাবার আর খেতে হবে না তাহলে। যাক, পরের মনে কোনো সন্দেহ হয়নি। এটা সত্যি, আমি বাইরের খাবার খুব একটা খেতে পারি না। চাইলে বউ রাখতে পারতাম, সেটা আমি ইচ্ছে করেই করিনি। আমার যে সত্যটা জানতেই হবে। আমি যতদিন সত্যটা বের করতে না পারি, ততদিন মা মেয়েকে চোখের সামনেই রাখতে হবে। আমি যদি ওকে না আটকাতাম, তাহলে ও এখান থেকেও মেয়ে নিয়ে চলে যেত, সেটা আমারই অজান্তে। এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। স্যার কি ভাবছেন আমি পুতুলকে নিয়ে যাই? পুতুল ঘুমিয়ে পড়েছে, দুপুর হলেই একটু ঘুমায়। তুমি ওকে নিয়ে কোথায় শোয়াবে? স্যার কোলেই রাখবো, এখানে তো সেই রকম জায়গা নেই, তাই কোলেই ঘুমায়। আগেও কি একই কাজ করতে? না স্যার, আগে এই সোফায় ঘুমাতো, আর ও ঘুম না ভাঙা পর্যন্ত এখানে বসে কাজ করতাম। তাহলে ও এখানেই ঘুমাবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি কাজ করো, আমি ওর পাশেই আছি। পরি চলে গেল আর কুশের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি করবে, কোথা থেকে শুরু করবে কিছু বুঝতে পারছে না। কুশ পুতুলের দিকে তাকালো, সাথে সাথে তার সব চিন্তা দূর হয়ে গেল। মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। পুতুলের কপালে চুমু দিয়ে পুতুলের পাশে বসে কাজ করতে লাগলো কুশ। কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। পরি এসে একবার দেখেও গেছে। পুতুলের ঘুম ভাঙে 4:30টার দিকে। কুশ পুতুলকে ফ্রেশ করিয়ে হাতে চকলেট দেয়। পুতুল চকলেট খাচ্ছে, কুশ কাজ করছে। কখন যে অফিস আওয়ার শেষ হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। আজকে এখানে থাকার প্ল্যান আছে নাকি দুজনের? হুম। এইখানে থাকতে যাব কেন? অফিস আওয়ার যে শেষ, সেটাই কি খেয়াল আছে স্যার? সবাই চলে গেছে, শুধু আমরা তিনজনই বাকি আছি। চলো পুতুল শোনা, বাসায় ফিরতে হবে তো। পাপা যাবে না আমাদের সাথে মাম্মাম? পুতুলের কথা শুনে পরি কুশ দুজনেই চমকে উঠে একে অপরের দিকে চেয়ে থাকে। পরি কি বলবে বুঝতেছে না। কুশ পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, না আম্মু, আমার কাজ আছে। তুমি মামামের সাথে যাও, আমি কাজ সেরেই আসবো, ঠিক আছে? ওকে পাপা, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে আম্মু। কুশ পুতুলের কপালে আদর দেয়। পুতুলও তার পাপার সারার মুখে আদর দিয়ে ভরিয়ে দেয়। কুশ পুতুলকে কোল থেকে নামিয়ে দেয়। পরি পুতুলকে নিয়ে বেরিয়ে যায়। কেউ আর কোনো কথা বলে না। কুশ ওদের যাওয়ার দিকে চেয়ে থাকে। কুশ কি যেন ভেবে ম্যানেজারকে ফোন দেয়। তারপর কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায় অফিস থেকে। পরি বাসে গিয়ে পুতুলকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। আর পুতুল সোফায় বসে কার্টুন দেখছে। পরি কি রান্না করবে ভাবছে। ফ্রিজ খুলে দেখে কাঁচা বাজার কিছুই নেই। কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মায়ার কথা মাথায় আসলো। পরি মায়াকে ফোন দেয়। হ্যালো মায়ান, তুমি কখন ফিরবে? একটু পরেই বেরোবো। কেন, কিছু কি লাগবে আপু? হ্যাঁ রে, বাসায় কাঁচা বাজার নেই, এখন বের হতেও পারছি না। পুতুলকে নিয়েও যেতে পারবো না, আর রেখেও যেতে পারবো না। এত চিন্তা করো না তো, আমি নিয়ে আসবো। আর আমার কাছে টাকা আছে, এখন রাখছি। সপ্তাহে আসিস। বলেই পরি ফোন কেটে দিল। পরি রুই মাছের পেটি বের করে পানিতে ভিজিয়ে রাখলো। চুলায় ভাত বসিয়ে দিল। পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলো। ফ্রিজ থেকে রসমলাই বের করে 2 বাটিতে নিয়ে নিল। বাকিটুকু ফ্রিজে রেখে দিল। 2 বাটি রসমলাই নিয়ে পরি পুতুলের কাছে বসলো। পুতুলের রসমলাই খুব পছন্দ, তাই পরি এটা সবসময় ফ্রিজে রাখে পুতুলের জন্য। মা আমি টিভি দেখছে আর খাচ্ছে। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। পরি গিয়ে দরজা খুলে দিল। মায়া এসেছে। পরি মায়ার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল ফ্রেশ হয়ে আসতে। মায়াও চলে গেল। পরি দরজা লাগিয়ে রান্নাঘরের দিকে গেল। পরি একটা একটা করে সবজি বের করছে। লাউ, করলা, বেগুন, আলু, পুঁইশাক, শসা, মিষ্টি লাউ, চিংড়ি মাছ। 1 সপ্তাহের বাজার একেবারে নিয়ে এসেছে। পরি সব কিছু ফ্রিজে রেখে দিল। এখনকার জন্য করলা ভাজি আর আগে থেকে বের করে রাখা রুই মাছ ভাজি করলো। এতেই হয়ে যাবে রাতের জন্য। মায়া গোসল করে আস্তে আস্তে পরির রান্নাও শেষ হয়ে গেছে। 3 জনে খেয়ে কিছুক্ষণ টিভি দেখলো। তারপর যে যার মতো ঘুমাতে গেল। রাত 1টা, ঘুম নেই দুজনের চোখে। তারা চিন্তায় ব্যস্ত। পরি ঘটে যাওয়া সারাদিনের কথা ভাবছে।
আমার সাথে কি হচ্ছে আমি কিছুই জানি না। আল্লাহ আমাকে পথ দেখাও তুমি। আমার কি বা করা উচিত? পুতুলকে নিয়ে কি চলে যাব এখান থেকে? কোথায় বা যাব? আমার আপন বলতে তো কেউ নেই, আর যারা আছে তাদের কাছে আমি মৃত। আর এই চাকরিটা ছেড়ে দিলে আমাকে পথে নামতে হবে। আর স্যারের থেকে পুতুলকে আলাদা করলেও ও কষ্ট পাবে। খাবার সময় বায়না ধরেছিল পাপাকে ছাড়া খাবে না। অনেক কষ্ট বুঝে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। পুতুলের জন্য হলেও আমাকে এখানে থাকতে হবে। আমি যতই বলি আমি ওর বাবা, আমি ওর মা, বাবার আদরটা তো আমি দিতে পারছি না। এখন যেহেতু বাবার আদরটা পেয়েছে, এর থেকে বঞ্চিত করতে চায় না। যেভাবে চলতেছে চলতে থাক, দেখি ভাগ্য আমাকে নিয়ে আবার কোন নতুন খেলা খেলে। এসব ভেবে পরি পুতুলের পাশে শুয়ে পড়ল। অপরদিকে কুশ কপালে হাত দিয়ে শুয়ে আছে, মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। কুশ ফোনটা হাতে নিয়ে কাউকে একটা ফোন দিল। দুইবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। ও পাশ থেকে হ্যালো বলতেই কুশ কিছু একটা বলে ফোন কেটে দিল। সব সত্যি সামনে আসবে। এর পিছনে কে কে ছিল আর কেনই বা ছিল, সব বেরিয়ে আসবে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। কুশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পরি নামাজ পড়ে সব রান্না শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কারণ আজ 2টা মিটিং আছে। যেটা 2 দিন পরে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে দিচ্ছে। পরি পুতুলকে নিয়ে অফিসে চলে যায়। সবাই পুতুলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পুতুলও সবার কাছ থেকে আদর নিচ্ছে। পরি সব ফাইলপত্র ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। রাতুল এসে পরির সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো পরি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? এই তো মোটামুটি। মোটামুটি কেন, শরীর খারাপ নাকি তোমার? না, আমি ঠিক আছি। পরি, কি করছো তুমি? আজ মিটিং আছে 2টা, তাই সব কিছু চেক করছিলাম সব ঠিকঠাক আছে কিনা। ও পরি, তুমি চেঞ্জ হয়ে গেছো, আগের মতো নেই। আগের মতো কথা বলো না, আড্ডা দাও না, একসাথে বসে লাঞ্চ করো না, কখনো আসো কখনো যাও, টেরই পায় না। দেখছো তো কাজের চাপ বেশি, নিঃশ্বাস ফেলারও দম পায় না। কি করে আড্ডা দেব? আর আড্ডা আমি আগেও তেমন একটু দিতাম না। তাও ঠিক, বাট একসাথে লাঞ্চ তো করতে। কাজের চাপ বেশি তার জন্য। রাতুল আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে পরীকে দেখতে লাগলো। রাতুলের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পরীকে সে হারিয়ে ফেলবে। এমন একটা মেয়েকে সে ভালোবাসলো যে কিনা তার দিকে ফিরেও তাকায় না। এসব মনে হতেই রাতুলের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রাতুলের চোখ দুটি ছলছল করছে। কুশ অফিসে ঢুকে দেখে সবাই পুতুলের সাথে দুষ্টুমি করছে। এর মধ্যে পরীকে খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। কিন্তু যা দেখলো তাতে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কুশ দেখলো পরী কাজ করছে, আর তার সামনে রাতুল তার দিকে কেমন করে তাকিয়ে আছে সেটা পরীর খেয়াল নেই। সে তো তার মতো কাজ করেই যাচ্ছে। কুশ এটা দেখেই রাগ লাগছে। কেন রাতুল পরীর দিকে অমন করে তাকাবে? কেন? কুশ রেগে বলল, কি হচ্ছে এখানে? কারো ধমক শুনে সবাই চমকে ওঠে। পরি তো ভয়ে লাফিয়ে ওঠে। রাতুলও চমকে যায়, যাওয়াটাই স্বাভাবিক। কেউ এটা আশা করেনি। যে যার মতো ব্যস্ত। সবাই পিছনে তাকিয়ে দেখে তাদের স্যার রাগী চোখে তাকিয়ে আছে। চোখ দুটো লাল, কপালে রগ ফুলে উঠেছে। তা দেখে সবার ভয়ে আত্মা শুকিয়ে গেছে। যে যার কাজে চলে যায়। পরি এখনো দাঁড়িয়ে আছে। রাতুল চলে গেছে। পুতুলও ভয়ে কেঁপে উঠেছে। সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে কুশ। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাপা। পুতুলের মুখে পাপা ডাক শুনেই সবাই অবাক হয়ে চেয়ে আছে। পুতুলও কুশের দিকে। কুশ পাপা ডাক শুনে সব রাগ উধাও হয়ে মুখে হাসি ফুটে ওঠে। কুশ হাঁটু গেড়ে পুতুলের সামনে বসে। কি হয়েছে আম্মু? এসো, বাবার কাছে এসো। না, পুতুল জামার সাথে নাক কইছি। কেন আম্মু? বাবা কি করেছে যে আমার পুতুল সোনা রাগ করেছে? তুমি ধমক দিলে কেন? জানো কতটা ভয় পেয়েছি। আর তুমি কাল আমাকে মিথ্যে বলেছো, তাই কথা বলবো না তোমার সাথে। সরি আম্মু, আমি তোমাকে ধমক দেইনি। আর আমি কি জানতাম নাকি আমার আম্মুটা এখানে ছিল? তা আমার আম্মুটার এখন কি করলে রাগ ভাঙবে? কানে দোলে চলি বলবে, আর আমাকে কোলে নিয়ে আদর করবে। পুতুলের কথায় কুশ তাই করলো। কান ধরে সরি বলল। পুতুলকে কোলে নিয়ে কেবিনে চলে গেল। আর অফিসের সবাই হা করে তাকিয়ে আছে কুশের যাওয়ার দিকে। পরি তার মতো কাজ করতে ব্যস্ত। পরীকে এমন নর্মাল বিহেভ করতে দেখে সবাই অবাকে শীর্ষে চলে গেছে। পরি আগে রিয়্যাক্ট করার কথা ছিল। সে চুপ।
পরি আগে রিয়েক্ট করার কথা ছিল, সেই চুপ, মনে হয় কিছুই হয়নি। কেউ তো আর কালকের বিষয়টা জানে না। জানলে পরির মতো নির্বাক থাকতো মনে হয়। রাতুলের কানে শুধু বদুল আর কুশের বলা কথাগুলো কানে বাজছে। তার মুখের ভাষা হারিয়ে গেছে। রাইসা বুঝতে পেরে রাতুলের হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। রাইসা রাতুলকে চেয়ারে বসিয়ে বলল, নিজেকে স্বাভাবিক করে নাও রাতুল। তুমি জানতে এমনটা একদিন না একদিন হবে, তাহলে কেন মেনে নিতে পারছো না? দেখো স্যারের সাথে পুতুলের হুবহু মিল। যে কেউ দেখলে বলবে বাবা মেয়ে। আমার মনে হয় পরীর সাথে হয়তো স্যারের আগে বড় কোনো ঝামেলা হয়েছিল, যার জন্য তারা দুজন দুজনের থেকে দূরে। আর পুতুলকে তুমি কতবার বলেছ পাপা ডাকতে, ও কখনো ডাকেনি। দেখো স্যারকে কত সুন্দর করে পাপা ডাকছে, আর স্যার কতটা খুশি তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মেয়ের রাগ ভাঙানোর জন্য সবার সামনে কানে ধরে সরি বলল পর্যন্ত। আর আমরা পরীর অতীত সম্পর্কে কেউ কিচ্ছু জানি না। পরীও কখনো কিছু বলেনি। এমন না যে পরী তোমাকে ভালোবাসে, সে তোমার ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবে না তোমাকে। তুমি পরীকে ভালোবাসো, এটা যেমন সত্য, পরী তোমাকে ভালোবাসে না এটাও সত্য। তুমি চাও না তোমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক? যদি তাই চাও তাহলে পরীর সুখী নিজেকে সুখী করে নাও। ভালোবাসা পাওয়ার মাঝে না, না পাওয়ার মাঝেও বেঁচে থাকে। পাওয়াতে শুধু সুখ নয়, ত্যাগেও সুখ আছে। রাতুল রাইসার কথা মন দিয়ে শুনল। সত্যি তো, পরি তো আর তাকে ভালোবাসে না। আর পরির অতীত সম্পর্কে রাতুল কিছুই জানে না। রাতুল কিছু না বলে উঠে চলে গেল। রাইসা দীর্ঘশ্বাস ফেলল। এছাড়া তারই বা কী করার আছে। রাইসা নিজের কেবিনে এসে কাজ করতে লাগলো। কিন্তু রাতুলের জন্য কষ্ট হচ্ছে রাইসার। রাতুল অফিস থেকে বেরিয়ে গেছে। রাতুলের এখন একা থাকা প্রয়োজন। পরি সব ফাইল গুছিয়ে নিয়ে স্যারের কেবিনে যায়। আর গিয়ে যা দেখে তার জন্য প্রস্তুত ছিল না পরি। কারণ কুশ অফিস রুমকে বেডরুম করে ফেলেছে। অফিস রুমটা অনেক বড় ছিল। কুশ যে টেবিলে বসতো সেটা মাঝখানে ছিল, কিন্তু আজ সব ফাইলের রাখার তাক, কুশনের বসার জায়গা সব চেঞ্জ। কুশনের বসার পিছনে ছোট একটা রুম করেছে। সেখানে একটা সিঙ্গেল বেড আর ছোট একটা টেবিলও আছে, যাতে কেউ না বুঝতে পারে, সেজন্য পর্দার দিয়ে আড়ালও করেছে। পরি এসব দেখে অবাক হয়ে চেয়ে আছে। নিজেকে কিছুটা সামলিয়ে বলল, স্যার এসব কি? আমি বুঝতে পারলাম না। তোমার বুঝতে হবে না, আমি আর আমার মেয়ে বুঝলেই হবে, তাই না আম্মু? ঠিক বলেছো পাপা। স্যার এসব কি শুরু করেছেন? এমনিতেই মানুষ নানা রকম কথা বলছে। প্রথম দিন থেকে সবাই বলছে পুতুলের সাথে আপনার ফেসের মিল, তাই নিয়ে কথা হচ্ছিল। আজ পুতুল সবার সামনে পাপা ডাকার কারণে সবাই বলাবলি করছে পুতুল আপনার মেয়ে আর আমি আপনার বউ। স্যার এভাবে চলতে পারে না। কুশের কানে শুধু বউ শব্দটা কানে বাজতেছে। কুশের হার্টবিট দ্রুত গতিতে চলছে। পরি যে কথা বলছে সেগুলো কানে যাচ্ছে না কুশের। পরি কুশের কোনো সারা শব্দ না পেয়ে কুশানের দিকে তাকিয়ে দেখে সে এক ধ্যানে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। পরি যে এত কথা বলল তার কোনো হুঁশই যেন নেই। পরি ওকে বারবার স্যার স্যার বলে ডাক দিল, কুশানের কানেই যাচ্ছে না। তাই পরি এবার জোরেই বলল, স্যার কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আস্তে কথা বলা যায় না? আর আমি কি কানে কম শুনি নাকি? আমি কখন থেকে ডাকছি, আপনি তো শুনতেই পাচ্ছেন না, তো কি করব? বলো কেন ডাকছিলে? এতক্ষণ এত কথা বললাম, শুনেননি? এসব নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু স্যার। আর এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করলে বিপদ তোমারই বাড়বে, আমার না। কে কি বললো সেটা নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে বিপদ তোমার আর পুতুলের বাড়বে। আর পুতুলকে নিয়ে বাজে কথা বললে সহ্য করতে পারবে? তার থেকে ওরা যা ভাবছে তা ওদের ভাবতে দাও। ওরা বললেই তো আর সত্য মিথ্যা হয়ে যাবে না, তাই না? বা তুমি আমার বউ হয়ে যাবে না। আর সত্যিটা তুমিও জানো, আমিও জানি, বাকিটা তোমার ইচ্ছে। তাদের কথার জবাব যদি তুমি দিতে পারো তাহলে যেটা ভালো লাগে করো, আমি আর কিচ্ছু বলছি না। কুশানের কথায় পরি চুপ হয়ে যায়। পরির অস্থির অস্থির লাগছে। এতদিন যেটা আড়াল ছিল সেটা যদি সামনে আসে তাহলে পুতুলের দিকে সবাই আঙ্গুল তুলবে। তখন না, এসব হতে দেওয়া যাবে না। কুশ পরির দিকে তাকিয়েছিল। দেখে পরি খামছে আর কেমন যেন করছে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পরি পড়ে যেতে নিলে কুশ ধরে ফেলে। কুশ পরিকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি সামনে ধরে বলে, পরি পানিটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আর হ্যাঁ, এইসব একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর পুতুলের সামনে এসব কথা তুলবে না কিন্তু। একটু রেস্ট নাও, ওকে? পরি কথা না বলে চুপচাপ বসে থাকে। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না।
পুতুল এতক্ষণ কুষাণের ফোনে কার্টুন দেখছিল, তাই সে এসব খেয়াল করেনি। হঠাৎ তার মামাকে ওভাবে বসে থাকতে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় পরীর কাছে। ঠিক হয়েছে মাম্মাম, তুমি এমন করে বসে আছো কেন? পরী কোনো কথা বলছে না। পুতুলের কথা পরীর কান পর্যন্ত যায়নি মনে হয়। সে তো রোবটের মতো বসে আছে, আশেপাশে কি হচ্ছে খেয়াল নাই। কুশ একটা দীর্ঘশ্বাস ফেলে পুতুলকে কোলে তুলে নেয় আর বলে, তোমার মাম্মামের কিচ্ছু হয়নি, একটু শরীর খারাপ করছে তাই বসে আছে। চকলেট খাবে? হুম। কুষাণ পুতুলকে চেয়ারে বসিয়ে দিয়ে হাতে চকলেট ধরিয়ে দিয়ে পরীর পাশে গিয়ে বসে, পরীর কাঁধে হাত রাখে। পরী চমকে উঠে কুষাণের দিকে তাকায়। পরীর চোখ ছলছল করছে। কুশ কিছু বুঝে ওঠার আগেই পরী হুট করে কুশকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দেয়। কুশ পরীর এমন কাজে চমকে ওঠে, নিজেকে সামলিয়ে নিয়ে পরীকে আগলে নেয়। মেয়েটা কাতুক, এতে যদি কষ্ট কিছুটা হালকা হয়। পরীর এমন একটা ভরসার জায়গা দরকার ছিল। কুশ কিছু বলল না। রুমটা সাউন্ড প্রুফ ছিল, তাই বাইরের কেউ কিছু জানলো না। পুতুল মায়ের কান্না দেখে চুপসে গেছে, কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিছু বলছে না। মেয়েটা এখনো কান্না করছে নিঃশব্দে। কুশ পরীর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, অনেক হয়েছে কান্না, আর না। পুতুল ভয় পাচ্ছে তো, নিজেকে সামলাও। এতক্ষণে পরীর হুঁশ আসে, নিজেকে কুশের বুকে দেখে ছিটকে সরে আসে। এতক্ষণ সে কি করছিল? সরি স্যার, আমি আসলে কুশ দেখলো পরী লজ্জা পাচ্ছে, লজ্জায় মাথা নিচু করে আছে। তা দেখে কুশ নিঃশব্দে হাসে, পরীর পাশ থেকে উঠে যায়। কথা ঘোরানোর জন্য বলে, আজ কি কোনো মিটিং আছে? জি স্যার, এই ফাইলগুলো সব ডিটেল আছে। আর আজ দুটো মিটিং আছে, একটা লাঞ্চের আগে একটা লাঞ্চের পরে। সব ফাইল রেডি, আর আপনি শুধু চেক করে নিন। কি বলতে চাইছো বুঝেছি, আর কোনো কথা না। যাও, মিটিংয়ের জন্য প্রস্তুতি নাও। এখন তুমি যাও, আমি ফাইলগুলো চেক করে দেখছি। পরী চলে যায় নিজের কেবিনে। ব্যাগে সব কিছু গোছাতে নিলে খাবারের বক্সটা দেখে মনে পড়ে যায়। শিট, স্যার তো বলেছিল খাবার আনতে, আর উনি তো বাইরের খাবার খেতে পারেন না। তাহলে কি উনি না খেয়ে আছেন? 11টা বাজে আর উনি এখনো খান নাই? আমার নিজেরই তো মনে নাই। ধুর। কথা না বাড়িয়ে পরী কুষাণের কেবিনের দিকে হাঁটা দেয়। পথে রাইসা এসে দাঁড়ায়। পরী বুঝে যায় রাইসা কি বলবে, তাই কোনো কথা না বলে তারা দেখিয়ে চলে যায়। রাইসা পরীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরী যে এড়িয়ে গেল রাইসা বুঝতে পেরেছে। সেও আর কিছু না বলে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। পরী কুশের পারমিশন নিয়ে রুমে ঢুকে। পরী দেখে স্যার ফাইল দেখছে মনোযোগ দিয়ে। পরী কিছু না বলে প্লেটে খাবার বেড়ে দেয়, কুশের সামনে দিয়ে বলে, স্যার খাবারটা খেয়ে নিন। এখন একদমই সময় নেই, এখন নিজ হাতে খেতে বসলে অনেক লেট হয়ে যাবে। তুমি খাইয়ে দাও। কি বলছেন? আমি কেন খাইয়ে দিব? আমি পারবো না। দেখছো তো কাজ করছি, এখন হাতে সময় কম। এখন খাবো নাকি কাজ করব, কোনটা? হ্যাঁ, আচ্ছা তুমি রেখে দাও খাবারটা। পরী কি করবে বুঝতে পারছে না। পরোটা, আলু ভাজি, ডিম ভাজি এনেছে। পুতুলের পরোটা, ডিম, আলু ভাজি খুব প্রিয়। পরী পরোটা ছিঁড়ে আলু ভাজি নিয়ে কুশের মুখের সামনে ধরে। খাবার দেখে কুশ মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে যায়। পরী তার সামনে খাবার ধরে আছে, সে কি বলবে বুঝতেছে না। সে কি সত্যি দেখছে? কুশের তাকানো দেখে পরী বলে, কি হলো? তাকিয়ে আছেন কেন? হ্যাঁ করুন। কুশ পরীর দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারেনি পরী ওর কথাই রাজি হয়ে যাবে। স্যার হ্যাঁ করুন, তাড়াতাড়ি, সময় নেই হাতে। তুমি? হ্যাঁ আমি। কয়টা বাজে সে খেয়াল আছে? সকাল তো খান নাই নিশ্চয়ই। এখন আপনি খাবেন নাকি ফাইল চেক করবেন? ভাবলাম আমি আপনাকে খাওয়াই দিই। খাওয়া হলো, কাজ হলো। এবার কথা না বলে হাঁ করুন তো, দেরি হয়ে যাচ্ছে। কুশ বিনা বাক্যে চুপচাপ খেতে লাগলো। আর খাবারটা তার পছন্দের, আলু ভাজি, ডিম, পরোটা। কুশ মনে মনে খুশিও হলো পরীর এই কাজে। কুশকে দেখে মনে হচ্ছে খাবারটা সে খুব মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছে। কুশের খাওয়া শেষ, ফাইল চেক করাও শেষ। তিনজন বেরিয়ে পড়লো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মূলত মিটিংটি সেখানেই হবে। ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করে মিটিং শুরু করলো পরী। খুব সুন্দর করে বুঝাচ্ছে। টানা 2 ঘন্টা পর মিটিংটা শেষ করেছে পরী। তাদেরও ভালো লেগেছে প্রেজেন্টেশন, আর ডিলটাও ফাইনাল করেছে তারা। পরী যখন বোঝাচ্ছিল কুশ পরীর দিকে তাকিয়েছিল। পরীর হাত নাড়িয়ে কথা বলা সব কিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে কুশ। কিছু একটা ভেবে মুচকি হাসলো কুশ। তাদের সাথে লাঞ্চ করার কথা ছিল। খাবার অর্ডার দিয়ে সবাই বসে আছে। পুতুলকে তাদের খুব ভালো লেগেছে। পুতুল তাদের সাথে দুষ্টুমি করছে। ওয়েটার টেবিলে খাবার দিয়ে গেল।
সব চাইনিজ খাবার। পরি বাসা থেকে আনা খাবারগুলো বের করলো কুশ আর পুতুলের জন্য। পরি লাঞ্চে এনেছে লাউ, চিংড়ি, ইলিশ মাছের ডিম ভুনা, লাউ শাক আর সাদা ভাত। কুশ ভেবেছিল এইসব চাইনিজ খাবারই তার খেতে হবে, বাট তাকে অবাক করে দিয়ে পরি খাবার বের করে দিল। কুশও বাঙালি খাবার দেখে খুশি হয়ে গেল। তারা ছিল মোট 5 জন, পরি, পুতুল, কুশ আর 2 জন ক্লায়েন্ট। তারা বাঙালি খাবার দেখে বলল, হ্যাঁ স্যার, আপনারা খাবেন? চাইনিজ খাবার রেখে পরির রান্না করা খাবার খেতে চাইলেও পরিও না করলো না। তরকারি যা আছে 3 জনের হবে, ভাতটা কম পড়বে। সাদা ভাত অর্ডার করলো পরি। কুশ সহ বাকি 2 জন খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। এখানে 3 জনেরই খাবার ছিল। পরি পুতুলকে চাইনিজ খাবার খাইয়ে দিচ্ছে। পুতুলও বায়না ধরছিল সে এগুলো খাবে। এত খাবার তো পরি আর পুতুলের খাওয়া সম্ভব না। ওরা 3 জন পরির রান্না খাবারই খেয়েছে আর প্রশংসা করেছে। পরি বেঁচে যাওয়া খাবারগুলো প্যাকেট করে দিতে বলেছে তাদের। কুশ জিজ্ঞাসা করেছে কি করবে, কিন্তু পরি কিছু বলেনি, তাই কুশও আর জিজ্ঞাসা করেনি। পরি খাবারগুলো নিয়ে পথশিশুদের দিল। খাবার খেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে। এই দৃশ্য দূর থেকে দেখে কুশের মুখেও হাসি ফুটে উঠল। পাশ থেকে একজন বলল, লোকটার কথা শুনে কুশ আর মুচকি হাসলো। তারপর তারা কথা বলতে লাগলো। এর মধ্যে পরিও এসে তাদের পাশে দাঁড়ায়। পরিকে দেখে লোকটা বলে, মিসেস চৌধুরীর ডাক শুনে চমকে উঠল পরি, তবুও নিজেকে সামলিয়ে বলল, স্যার ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি জানতাম না বাঙালি খাবার এত পছন্দ আপনাদের। আগে জানলে আমি সব ব্যবস্থা করতাম। কুশের সাথে হাত মিলিয়ে তারা চলে যায়। আর পরি ভাবছে মিসেস চৌধুরী কেন বলল। কুশ পরির মুখে রিয়েকশন দেখে বুঝে ফেলেছে পরি কি বলবে। কথা এড়াতে কুশ পরিকে তাড়া দিয়ে বলল, পরি কি ভাবছো? চলো, লেট হয়ে যাচ্ছে। কিন্তু স্যার। আহা, কিন্তু কিন্তু পরে হবে, চলো তো। এই বলে কুশ পুতুলকে নিয়ে 3 তলায় চলে গেলেন। পরি কুশের পিছনে গেলেন। পরি মুখে মাস্কটা পরে নিয়েছে। এখানে তার কোনো কাজ নেই, যা করবে সব কুষাণ চৌধুরী করবে। এখানে অনেক বড় বড় কোম্পানির মালিক এসেছে। 5 কোটি টাকার প্রজেক্ট এটা। এখানে বাংলাদেশের 10টা কোম্পানির মালিক এসেছে, আর চৌধুরী গ্রুপ বাংলাদেশের নাম্বার 1। বড় বড় ডিলগুলো কুষাণ চৌধুরী করে। মোটামুটি সবাই এসেছে। কুশ একটু লেট হয়ে গেছে। কুশ রুমে ঢুকতেই সবাই অবাক হয়ে চেয়ে আছে, কারণ কুশের কোলে পুতুল আর পাশে পরি। কুশ পুতুল আর পরীকে নিয়ে সামনে বসে পড়ে। পরি চেয়ারে বসে সামনে তাকাতেই চমকে ওঠে। ভয় পরি কাঁপছে। কোনো কিছু নিয়ে যে পরি ভয় পাচ্ছে সেটা পরির চোখ মুখ আর পরির কাঁপুনি দেখে কুশ বুঝে গিয়েছিল। কুশ পরির হাতের উপর হাত রেখে চোখের ইশারায় ভরসা দেয়, আমি আছি তো, কোনো ভয় নেই। পরিও কুশের চোখের ভাষা বুঝতে পারে আর একটু ভরসা পায়। পরি এটা ভেবে স্বস্তি পায় সে মাস্ক পরে এসেছিল, নয়তো আজ কি হতো এটা ভেবেই ভয় পাচ্ছে। পরি ভুলেও আর সামনে তাকায়নি, কিন্তু সামনে বসা ব্যক্তিটি কুশ, পরি, পুতুল ওদের 3 জনের দিকেই তাকিয়ে আছে। তার চোখে মুখে রাগ ফুটে উঠেছে। কুশ সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। কেউ আর কোনো কথা বলে না। মিটিং শুরু হয়ে গেল। 3 ঘন্টা পর মিটিংটা সুন্দরভাবে শেষ হয়ে যায়। 1 মাস সময় দিছে প্রজেক্ট রেডি করার। ওই 10টা কোম্পানির যে কোনো একটা কোম্পানি এই ডিলটা পাবে। রাত হয়ে যাওয়ায় 3 জনে মিলে বাহিরেই ডিনারটা করে নেয়। পরি মায়ের জন্য খাবার প্যাক করে নেয়। পুতুল পরির কোলে ঘুমিয়ে গেছে। কুশ গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মা মেয়েকে দেখছে। পরি সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। গাড়ির হালদেটে আলো পরির মুখটা আরো সুন্দর লাগছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কুশ পরির বাসার সামনে গাড়িটা থামায়। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। পরির মুখের দিকে তাকিয়ে দেখে দুজনেই ঘুমিয়ে আছে। পরির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনের মাঝে একটা ইচ্ছে জাগে। কোনো কিছু না ভেবে কুশ তার মনের ইচ্ছাটা পূরণ করে ফেলে। পরির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। পরি নড়ে ওঠে। তা দেখে কুশ সরে আসে। কুশ পরিকে আস্তে করে ডাক দেয়, যাতে পুতুলের ঘুম না ভাঙে। এই যে পরি, পরি ওঠো, চলে এসেছি। পরি পিটপিট করে চোখ মিলে তাকিয়ে দেখে ও গাড়িতে, আর কুশ ওর দিকে তাকিয়ে আছে। তাড়াহুড়ো করে উঠতে নিলে কুশ থামিয়ে দিয়ে বলে, পরি আসতে, এত তাড়াহুড়া করার কিছু নেই। হ্যাঁ, পুতুল উঠে যাবে তো, আর একবার উঠে গেলে থামানো মুশকিল হয়ে যাবে। সরি স্যার, ক্লান্ত লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ইটস ওকে। তুমি কি একা যেতে পারবে পুতুলকে নিয়ে, নাকি আমি দিয়ে আসবো? না না স্যার, আমি পারবো, আপনার আর কষ্ট করতে হবে না। ওকে। কুশ পুতুলের কপালে একটু চুমু দেয়। পরি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে কুশকে বলে, অনেক রাত হয়ে গেছে স্যার, সাবধানে যাবেন। পরির কথা শুনে কুশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কুশ মুচকে হেসে উত্তর দেয়, পুতুলকে সাবধানে নিয়ে যাও, আর কাল অফিসে তাড়াতাড়ি এসো, ঠিক আছে? অনেক কাজ আছে। ওকে স্যার, আসি, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। পরি যতক্ষণ না বাসার ভিতরে চলে গেল ততক্ষণ কুশ পরীর যাওয়ার দিকে তাকিয়েছিল। পরি বাসার ভিতরে ঢুকে যায়, তারপরে কুশও চলে যায় নিজের বাসায়। পরি বাসায় ঢুকে মায়ার হাতে খাবারের প্যাকেট দিয়ে চলে গেল। কোনো কথা বলল না, সত্যি খুব ক্লান্ত লাগছে পরির। মায়া আর কথা বাড়ালো না। মায়া পরীকে দেখেই বুঝেছে পরি ক্লান্ত। পরি মায়াকে ফোন করে আগেই বলে দিয়েছিল রান্না না করতে, সে খাবার নিয়ে আসবে, তাই মায়া রান্না করেনি। পরি নিজের রুমে গিয়ে পুতুলকে বিছানায় শুয়ে দিয়ে পুতুলের ড্রেস চেঞ্জ করে দিল। নিজেও কোনো রকমে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। কুশও ক্লান্ত ছিল, সেও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। কিছু একটা বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল। ফজরের আজানের শব্দ কানে আসতেই পরির ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে মায়াকে ডেকে দিয়ে নামাজ পড়ে রান্নাঘরের দিকে চলে গেল। মায়াও নামাজ পড়া শেষ করে রান্নাঘরে গেল। একটু পরে মায়াও আসলো। মায়াকে দেখে পরি বলল, মায়া, কালকে অফিস থেকে ছুটি নিতে পারবি? কেন আপু? পরি মায়ার দিকে তাকাতেই মায়ার মনে পড়ে যায়। মায়া পরিকে কিছু বলতে না দিয়ে বলে, সরি আপু, মনে ছিল না। আর তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সব নিজে হাতে করব। আর আমি কখনো ছুটি নেইনি, তাই চাইলে অবশ্যই দিবে। শোনো, আমি কিন্তু তোকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার অফিস আছে। আমি ছুটি নিতে পারবো না, কারণ অফিসে প্রচুর কাজ। তাই আমার পক্ষে ছুটি নেওয়া সম্ভব না। যা করার তোকেই করতে হবে। ওকে আপু, আমি সব সামলে নিব। আমার ফ্রেন্ড কবিতাকে ডেকে নিবনি, তুমি শুধু বলো কি কি করতে হবে। হুম, ভালো কথা বলছিস। আচ্ছা, কবিতাকে অনেক দিন হলো দেখি না, আসেও না এখন। কি হয়েছে ওর? ওর আম্মু আসুক, তাই আসতে পারে না। ও, এখন কেমন আছেন আন্টি? এখন কিছুটা সুস্থ। শোন, অফিসে কিছু কলিগ আসবে, সবাই দাওয়াত দেওয়া সম্ভব না আমার পক্ষে। অফিস থেকে এসে বাজারটা করে নিবনি। আগে আসার চেষ্টা করিস, ওকে? ওকে আপু। রান্না শেষ করে পুতুলকে রেডি করিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিচে আসে। তিনজন একসাথে খেয়ে যে যার কাজে চলে যায়। পরীকে আসতে দেখে রাইসা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো পরি? ভালো। তুমি? রাতুলকে দেখছি না যে। জানি না, শরীর খারাপ নাকি? ও তো কখনো অফিস মিস দেয় না। আমি ফোন দিয়েছিলাম, ধরেনি। আচ্ছা বাদ দাও, আসলে জিজ্ঞেস করে নিও। স্যার আসছে? না, আসেনি। অনেক কাজ পড়ে আছে, পরে আড্ডা দিব। তুমি কাজ করো, ওকে? অফিস টাইমের 1 ঘন্টা আগে এসেছে সবাই। 1 মাস সময় দিছে প্রজেক্টটা রেডি করার। কাল ম্যানেজারকে বলে দিছিল সবাই যেন আগে আসে আর একটু লেট করে বাড়ি যায়, এর জন্য স্যালারি দেওয়া হবে। সবাই রাজি হয়ে গেছে, যে যার মতো কাজে ব্যস্ত। বাট অফিসের বস সে আজ লেট। অনেকক্ষণ হয়ে গেল পুতুলকে দেখছে না কেউ। একজন কলিগ এসে জিজ্ঞাসা করে। রিতার কথা শুনে পরির হুঁশ আসে। এতক্ষণ কাজের চাপে পুতুলের কথা ভুলেই গেছিল। রাইসা এগিয়ে আসে, সেও বলে, সত্যিই তো, পুতুল কই পরি? আসার পর থেকে দেখছি না। নাকি মেয়েকে বাবার কাছে রেখে এসেছো? কি চাতা বলছো? পুতুল তো আমার সাথে এসেছে। কেন, তোমরা দেখোনি? কি বলছো? তুমি তো একাই এসেছো। আমি ভাবলাম স্যারের সাথে আসবে, তাই আর জিজ্ঞাসা করিনি। পরি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ছোট লাগানো অফিস রুমে পরি ভেবেছিল পুতুল এখানেই আছে, কিন্তু না, পরির ভাবনা ভুল ছিল। পুতুল সেখানে নেই। পুরো অফিস তন্ন তন্ন করে সবাই খুঁজছে, কেউ পুতুলকে পাচ্ছে না। রাইসা দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করেছে, সে বলছে দেখে নাই, সে একটু চা খেতে গেছিল, তাই সে দেখেনি পুতুলকে। পরি পুতুলকে না পেয়ে পাগল হয়ে গেছে। অফিসের সবাই পুতুলকে খুঁজেছে, পরি তো পুতুলকে না পেয়ে পাগলের মতো করছে। সবাই পরীকে শান্ত করতে চেষ্টা করছে, পরীকে কেউ শান্ত করতে পারছে না। আমার পুতুল কোথায়? আমি আগে খেয়াল করলাম না কেন? আমার পুতুলকে এনে দাও তোমরা। আমার পুতুলকে এনে দাও। আমি তোর পায়ে পড়ছি, এনে দাও আমার পুতুলকে। আমার কলেজের টুকটাকটাকে এনে দাও। পুতুল, আম্মু আমার কই গেলে? মাম্মামকে একা রেখে? দেখো, তোমার মাম্মা ভীষণ কষ্ট পাচ্ছে। তোমার মাম্মার বুকটা জ্বলে যাচ্ছে। আমি আর কোনো দিন তোমাকে একা ছাড়বো না। আল্লাহ, আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছো। আমার বেঁচে থাকার শেষ অবলম্বন কেড়ে নিও না খোদা। আমার বুকটা খালি করে দিও না। মনে হচ্ছে আমার কলেজটা কেউ টেনে বের করে নিয়ে যাচ্ছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার কলেজটা টুকরোকে এনে দাও আমার কাছে। আমি ভিক্ষে চাইছি, আমার কলেজটাকে এনে দাও তোমরা আমার কাছে। পরের আর্তনাদগুলো সবার কলিজায় গিয়ে লাগছে।
সবাই কান্না করছে। এত সব কিছুর মধ্যে সিসিটিভি ক্যামেরার কথা ভুলে গেছে সবাই। কেউ পুতুলকে খুঁজতেছে, কেউ পরীকে শান্ত করার চেষ্টা করছে। কুশ অফিসে ঢুকে দেখে সবাই জটলা পাকিয়ে কি যেন করছে। কাজ বাদ দিয়ে কি হচ্ছে এখানে? কুশের কথায় সবাই পিছন ফিরে চাইল, বাট কেউ সরল না। কুশ ভ্রুকুশকে চায়। পরীর কানে কুশের কথা আসতেই ছুটে গিয়ে কুশের কলার চেপে ধরল। এতে কুশ ভরকে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পরীকে কেমন পাগলের মতো লাগছে। কুশের ভাবনার মাঝে পরী কুশের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমার পুতুলকে আমার কাছে এনে দেন। ওরা কেউ আমার কাছে আমার পুতুলকে এনে দিচ্ছে না। আপনি বলুন না আমার পুতুলকে এনে দিতে। আমি আপনার পায়ে পড়ছি। পরি কথাগুলো বলতে বলতে কুশের পা জড়িয়ে ধরে। কুশ চমকে গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পুতুলের কথা শুনে কুশের কলিজা মোচড় দিয়ে ওঠে। পরীকে পা কাছ থেকে উঠি জিজ্ঞেস করে, কি আবুল তাবুল বকছো? পুতুল কই মানে? কি হয়েছে আমার পুতুলের? এই পরি, কথা বলছো না কেন? বলো কি হয়েছে আমার পুতুলের? আমার মেয়ে কোথায়? পরি, কথা বলছো না কেন? পরী পুতুল পুতুল করতে করতে কুশের বুকে ঢলে পড়ল। কুশের নিজেকে পাগল পাগল লাগছে। কুশ পরীকে কোলে তুলে নিল আর রাইসাকে বলল, আমার কেবিনে আসুন, হারি আপ। জি স্যার। কুশ পরীকে রুমে নিয়ে পুতুলের বেডে শুয়ে দিল। রাইসা এখানে বেড দেখে অবাক হলো, বাট তবুও কিছু বলল না, কারণ এখন প্রশ্ন করার সময় না। কুশ পরীকে বেডে শুয়ে এসে রাইসাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলুন তো? পুতুলের কি হয়েছে? আর পরি এমন করছে কেন? স্যার আসলে আরে কি আসলে আসলে করছেন? কি হয়েছে তাড়াতাড়ি বলুন। আসলে স্যার পুতুলকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? রাইসা প্রথম থেকে সব বলে। সব শুনে কুশ পড়ে যেতে নিলে টেবিল ধরে নিজেকে সামলিয়ে নেয়। নিজেও যদি পরীর মতো করে, তাহলে পুতুলকে সে কিভাবে খুঁজে বের করবে? রাইসা কুশকে পড়ে যেতে দেখে ধরতে গেলে কুশ বাধা দেয়। স্যার আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। আমাকে যে ঠিক থাকতেই হবে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা চেক করেছেন? নো স্যার, এটা তো আমাদের মাথায় আসেনি। আমি এক্ষুনি চেক করছি। কুশ ডক্টরকে ফোন দিল, কারণ পরীর চোখে মুখে পানি ছিটিয়েছে। এতে করে তার সেন্স ফিরে নাই। কুশের টেনশনে মাথা ছিঁড়ে যাচ্ছে। রাইসা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে পুতুল গেট দিয়ে বেরিয়ে গেছে 9টা থেকে 10টা নাগাদ। তখন দারোয়ান চাচা গেটে ছিল না, তাই সে দেখেনি। এখন বাজে 9টা 45। কুশ মাথায় হাত দিয়ে বসে পড়ে। কী করবে ভেবে পাচ্ছে না। একদিকে পুতুল, আরেকদিকে পরী। পুতুল কি সত্যি হারিয়ে গেছে নাকি কেউ নিয়ে গেছে? একটা প্রশ্ন তো মনে থেকেই যায়। কিছুক্ষণ পরে ডক্টর আসে, পরীকে দেখে বলে, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে যায়। কুশ কি করবে ভেবে পাচ্ছে না। পুলিশকে ফোন করবে? কুশ এত কিছু না ভেবে রাইসাকে পরীর পাশে বসিয়ে যেই রুম থেকে বের হতে নিবে, তখনই কারো ডাকে থেমে যায়। পাপা